হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 41তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সংযুক্ত আছেন তাদের জন্য ধন্যবাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, যারা চ্যানেলটি আমাদের এখনও সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি আজকের প্রোগ্রামে। তো আজকে আমরা যে পৃষ্ঠায় কথা বলছি সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 81, চতুর্থ শ্রেণীর গণিত। আমরা এখন 6 কথা বলছি। 6 দেখুন এখানে কি লিখেছে। বলেছে, আমার কাছে 18 সেন্টিমিটার লম্বা ও 12 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি ছোট ছোট একই আকৃতির বর্গ দ্বারা ওই কাগজটির পৃষ্ঠতল ঢাকতে চাই। বন্ধুরা লক্ষ্য করুন, পাশে একটা আয়তক্ষেত্র আছে যেটার একটা পাশ হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে, এটাকে কি কোনো বর্গ আকৃতির ক্ষেত্র দ্বারা ঢাকা যাবে কি না। তো বন্ধুরা লক্ষ্য করুন, এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি। এই ক্ষেত্রে আমরা যেটুকু দেখতে পারি যে কোনো একটা বর্গ হবে সেই বিষয়টা যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সেই ক্ষেত্রটা হচ্ছে বর্গক্ষেত্র। এখন এটা যদি এখানে 1 নম্বর যেটা লিখেছে যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজটি সম্পূর্ণ রূপে ঢাকা সম্ভব। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখানে আমরা যদি 2 সেন্টিমিটার লম্বা একটা দৈর্ঘ্য থাকে এবং 2 সেন্টিমিটার প্রস্থ থাকে, এরকম কোনো ক্ষেত্র দিয়ে যদি ঢাকতে চাই আমাদের এই ক্ষেত্রটাকে, তাহলে সেটা কি ঢাকা সম্ভব কি না, প্রশ্নটা হচ্ছে এরকম। এখন ঢাকা সম্ভব হবে অবশ্যই। কারণ হচ্ছে কি, কারণ লক্ষ্য করুন, 2 হচ্ছে 18 এর গুণনীয়ক এবং 2 হচ্ছে 12 এরও গুণনীয়ক। তার মানে 2টা হচ্ছে 18 ও 12 এর সাধারণ গুণনীয়ক। এখন যেহেতু 2, 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 2 দ্বারা 12কে ভাগ করা যাবে, 2 দ্বারা 18কেও ভাগ করা যাবে। তার মানে আমরা এখানে যদি এইভাবে লিখি 2, 2, 2, এভাবে যদি আমরা কাগজের টুকরোগুলো রাখি, তাহলে এখানে 9টা কাগজের টুকরা লাগবে। আর এদিকে যদি রাখি, এদিকে মানে 9টা কাগজের টুকরা লাগবে, এদিকে রাখলে 9টা লাগতেছে। আর এদিকে যদি 9টা রাখি, তার মানে এদিকে যদি একটা রাখি তাহলে চলে আসতেছে হচ্ছে 2 মিটার। তো এরকম 2 মিটার, এদিকে যেহেতু 12 মিটার পর্যন্ত আসতে হবে, 2 মিটার 2 মিটার 2 মিটার এভাবে যদি আসি, তাহলে এদিকে আসতে পারবো হচ্ছে 6টা। তার মানে হচ্ছে 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি পাবো হচ্ছে 6, আর 18কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 9। তাহলে বন্ধুরা লক্ষ্য করুন, এখানে দৈর্ঘ্য বরাবর আমাদের লাগতেছে হচ্ছে 9টি টাইলস, 9টি কাগজের টুকরা। দৈর্ঘ্য বরাবর লাগতেছে 9টি কাগজের টুকরা, আর প্রস্থ বরাবর আমাদের লাগতেছে হচ্ছে 6টি কাগজের টুকরা। তাহলে 6 নং 54টি টুকরা লাগতেছে হচ্ছে আমাদের টোটাল টুকরা। এখন লক্ষ্য করুন, পাশের চিত্রে কিন্তু দেওয়া আছে। এখানে লক্ষ্য করুন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে হচ্ছে 9টা, দৈর্ঘ্য বরাবর 9টা, আর প্রস্থ বরাবর আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আমরা যে কাজটুকু করব বন্ধুরা লক্ষ্য করুন, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যে কয়েকটা আছে, আমরা দৈর্ঘ্যগুলোকে যদি গুণ করি, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আছে হচ্ছে 9টা আর প্রস্থ বরাবর আছে হচ্ছে 6টা, তাহলে 6 নং হচ্ছে 54। তার মানে আমাদের 54টি কাগজের টুকরা লাগবে। আমি এটুকু একটু বাড়িয়ে কথাটা বললাম। যদি তোমাদেরকে প্রশ্ন করে, যদি 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা ক্ষেত্রটি ঢাকতে চাই তাহলে কত টুকরা কাগজ লাগবে, সেই ক্ষেত্রে হবে 6 নং 54টি কাগজের টুকরা। কেন 6 নং 54টি? এই জন্য যে আমরা প্রথমে দৈর্ঘ্য যেটা ছিল সেটাকে 2 দিয়ে ভাগ করেছি, একটা ভাগফল পাবো, এবং প্রস্থকে 2 দিয়ে ভাগ করবো, একটা ভাগফল পাবো। এই দুইটা যে ভাগফল দুইটা পাবো, এই দুইটাকে গুণ করলেই যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের 54টি হবে। এখন বন্ধুরা লক্ষ্য করুন, এখানে যদি কারো বুঝতে কষ্ট হয় কিভাবে 54টি আসলো, দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা গুণ করে পেয়ে গেলাম। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি বুঝতে কষ্ট হয় তোমরা যে কাজটুকু করো, ছোট ছোট টুকরা যেগুলো দেওয়া আছে, এখানে তো 9টি আছে, তারপরে 10, 11, এভাবে এখানে ছোট ছোট কাগজের টুকরাগুলো যদি তোমরা গণলেই দেখতে পাবে যে এখানে 54টি কাগজের টুকরা আছে। তো বন্ধুরা লক্ষ্য করো, এর পরের যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজটি সম্পূর্ণরূপে ঢাকা সম্ভব? এটা সম্ভব হবে না। কেন হবে না?
লক্ষ্য করো বন্ধুরা 5 কিন্তু 18 এবং 12 কারোরই গুণনীয়ক নয় বা উৎপাদক নয়, এজন্য 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা ঢাকা সম্ভব নয়। এরপর বন্ধুরা আমরা 3 নাম্বার লক্ষ্য করো 12, 18 ও বর্গের বাহুর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি। 12 এইটার যে সম্পর্কটা যে সেটা আমরা কিছুক্ষণ আগে বলে এসেছি। এখানে লক্ষ্য করো 12 সংখ্যাটির বর্গটির বাহুর দৈর্ঘ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে বন্ধুরা লক্ষ্য করো 12 সংখ্যাটি বর্গটির বাহুর দৈর্ঘ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা যে 12টা পেলাম, এই 12টা বাহুর যে দৈর্ঘ্য ছিল 2 সেন্টিমিটার, সেই 2 সেন্টিমিটার দিয়ে কিন্তু 12কে নিঃশেষে ভাগ করা যাবে, আবার 18কেও নিঃশেষে ভাগ করা যাবে। তো বন্ধুরা এরপরে এই যে বিষয়টা সেটা হচ্ছে লক্ষ্য করো এখানে 4 নম্বর যেটা বলেছে বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা তৈরি করো। বন্ধুরা লক্ষ্য করো বর্গক্ষেত্রটি কত কত হতে পারে। তো আমরা এইটা নির্ণয় করার জন্য যে কাজটুকু করব, 12 এর গুণনীয়কগুলো নির্ণয় করে ফেলবো, 18 এর গুণনীয়কগুলো নির্ণয় করে ফেলবো। 12 এর যে গুণনীয়কগুলো আছে, 12 এর একটা গুণনীয়ক হচ্ছে 1, আরেকটা হচ্ছে 2, আরেকটা হচ্ছে 3, আরেকটা হচ্ছে 6। এখন এগুলো কিভাবে পেলাম বন্ধুরা, আমাদের আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে খুব সহজেই তোমরা বুঝে ফেলবে এই গুণনীয়কগুলো আমরা কিভাবে নির্ণয় করেছি। তো 18 এর গুণনীয়কগুলো হতে পারে বন্ধুরা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে। এখন লক্ষ্য করো 6 যে গুণনীয়ক হলো সর্বোচ্চ গুণনীয়ক যেটা, সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক যেটা, সেটাই কিন্তু গসাগু। এখন মানে সম্ভাব্য সর্বোচ্চ গুণনীয়ক হতে পারে হচ্ছে 6, এবং এই 6টাই হচ্ছে আমাদের এখানে দুইটা সংখ্যার গসাগু। তো যাই হোক, এখানে আমরা আমাদের যে প্রশ্নটা ছিল যে বর্গক্ষেত্রটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা তৈরি করো। সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকাটা হবে এরকম যে প্রথমটা হতে পারে 1 বর্গ, অর্থাৎ 1 বর্গ সেন্টিমিটার হতে পারে, আবার হতে পারে 2 বর্গ সেন্টিমিটার, আবার হতে পারে 3 বর্গ সেন্টিমিটার, আবার হতে পারে 6 বর্গ সেন্টিমিটার। আর সবচেয়ে বড় যেটা হবে সেইটা হবে হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার, এবং এটাই কিন্তু সংখ্যা দুটির গসাগু। বন্ধুরা আমরা এখন মৌলিক সংখ্যা সম্পর্কে জানবো। পাশের ছকে দেখানো 2, 3, 5, 7 সংখ্যাগুলোর 1 ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। লক্ষ্য করো বন্ধুরা এখানে আছে 2, 3, 5 এবং 7। এর যে গুণনীয়কগুলো, সেই গুণনীয়কগুলো 2 এর গুণনীয়কগুলো হতে পারে 1 এবং 2, অর্থাৎ 2কে 1 এবং 2 দ্বারা ভাগ যায়, এর বাইরে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 3কেও 1 এবং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, মানে এই 1 এবং 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না। 5কেও 1 এবং 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না। তদ্রূপ 7কেও 1 এবং 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না। তার মানে হচ্ছে 2 এর সাধারণ মানে 2 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 এবং 2, 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, 5 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 5, এবং 7 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7। এখান থেকে একটা বিষয় দেখা যাচ্ছে যে সকল সংখ্যাগুলোর গুণনীয়ক কেবলমাত্র 1 এবং ওই সংখ্যাটা নিজেই, এবং সংখ্যাটি 1 থেকে বড়, তাদেরকে বলবো মৌলিক সংখ্যা। বন্ধুরা এই ছক থেকে লক্ষ্য করো, এই ছকের থেকে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটা শিখতে পারি। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা হবে যে সকল সংখ্যা 1 থেকে বড় এবং যে সকল সংখ্যার গুণনীয়ক হলো 1 এবং ওই সংখ্যাটি, এছাড়া অন্য আর কোনো গুণনীয়ক নেই, তাকে বলবো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হলো যে সংখ্যাগুলো 1 অথবা মৌলিক সংখ্যা নয়, তাদেরকে যৌগিক সংখ্যা বলে। তাহলে বন্ধুরা তোমরা এখান থেকে শিখে ফেললে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। এখন যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এগুলো কেন জানবো সেই বিষয়ে আমরা একটু কথা বলছি। বন্ধুরা লক্ষ্য করো, আমরা কেন মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা শিখব, কারণ আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে বিভক্ত করতে পারি। আবার একটু বলছি, কারণ আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে বিভক্ত করতে পারি। অন্যভাবে বলা যায় যে মৌলিক সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা যায়। মৌলিক সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা যায়। মৌলিক সংখ্যা হচ্ছে সংখ্যা গঠনের মূল ভিত্তি। 2, 3, 5, 7, 11 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন বন্ধুরা লক্ষ্য করো 2কে কিভাবে, 2কে 2 গুণ 2 দিয়ে লেখা যায় 4, 12কে লেখা যায় 2 গুণ 2 গুণ 3, এবং 20কে লেখা যায় 2 গুণ 2 গুণ 5, 42কে লেখা যায়, এইভাবে আমরা লিখতেছি। অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাচ্ছি এখানে যে মৌলিক সংখ্যাগুলো গুণ করে যৌগিক সংখ্যা পাচ্ছি, মৌলিক সংখ্যাগুলো গুণ করে যৌগিক সংখ্যা পাচ্ছি।
এই যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যার গুণের মাধ্যমে তৈরি, এই কথাটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে সংখ্যা গঠনের ভিত্তি, অর্থাৎ যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যার গুণ আকারে পাওয়া যায়। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখন এখানে আমরা পরের যে অংশটুকু আছে 83 পৃষ্ঠার 1, যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3, 5 বসাও। বন্ধুরা লক্ষ্য করুন, এখানে আমরা কত কত বসাতে পারি। 3 দুগুণে হচ্ছে 6, এখানে যদি আমরা একটা 3 বসাই আর একটা 2 বসাই, 3 দুগুণে হচ্ছে 6। 18 কত কত বসাতে পারি, 9 দুগুণে হচ্ছে 18। বন্ধুরা লক্ষ্য করুন, 9 দুগুণে হচ্ছে 18। এখন 9কে আবার লিখতে পারি 3 গুণ 3, অর্থাৎ 3 গুণ 3, আর এখানে হচ্ছে 2। 8কে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8। 30কে লিখতে পারি কত, 3 10-এ হচ্ছে 30। বন্ধুরা নিচে লক্ষ্য করুন, 3 10-এ হচ্ছে 30। 10কে আবার লিখতে পারি হচ্ছে 5 গুণ 2, কারণ 5 দুগুণে হচ্ছে 10। তার মানে আমরা এই বক্সে লিখতে পারি, একটা লিখতে পারি 3, আরেকটা লিখতে পারি 5, এবং আরেকটা লিখতে পারি হচ্ছে 2। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছেন। তার মানে এখান থেকে আমরা যেটুকু শিখলাম সেটা হচ্ছে যে যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায়। যৌগিক সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায়, সেটাই আমরা শিখলাম। অর্থাৎ যৌগিক সংখ্যাটা পাওয়া যাচ্ছে মৌলিক সংখ্যার গুণ আকারে। বন্ধুরা আমরা এখন 2, 3, 5 এর বিভাজ্যতা নিয়ে কথা বলবো। বিভাজ্যতা মানে কোনো একটা সংখ্যা 2 দিয়ে কখন ভাগ যাবে, 3 দিয়ে কখন ভাগ যাবে এবং 5 দিয়ে কখন ভাগ যাবে, এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলছি। কোনো একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাটির শেষে যদি 0 থাকে, অথবা 2 থাকে, অথবা 4 থাকে, অথবা 6 থাকে, অথবা 8 থাকে। অর্থাৎ কোনো একটা সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, 0 থাকবে, অথবা 2, 4, 6 এবং 8 এর যে কোনো যদি একটি থাকে, তাহলে সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। তো বন্ধুরা আমরা 2 দ্বারা ভাগ যাওয়ার নিয়মটা শিখে ফেললাম। এরপরে বন্ধুরা কোনো একটা সংখ্যার 3 দিয়ে কখন ভাগ যাবে, সংখ্যাটার ভিতরে যে অঙ্কগুলো থাকবে, আমি একটা অঙ্ক লিখতেছি 3, 2, 5, 1। বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমি যে সংখ্যাটা লিখলাম সেই সংখ্যাটার অঙ্কগুলো এখন যোগ করব। অঙ্কগুলো যদি যোগ করি, এই সংখ্যাটার ভিতরে অঙ্ক আছে হচ্ছে 4টি, 1টা 2টা 3টা 4টা। প্রথমটা হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপরে 2, তারপর 1। এগুলো যদি যোগ করি, বন্ধুরা লক্ষ্য করো, এগুলো যদি যোগ করি তাহলে 2 আর 3 হচ্ছে 5, 6, 7 আর একে হচ্ছে 8। এই অঙ্কগুলো যোগ করলে হচ্ছে 8। এখন এই যে অঙ্কগুলো যোগ করলে যে আমরা 8 পাচ্ছি, এই 8 কি 3 দ্বারা ভাগ যাবে? 8 3 দ্বারা ভাগ যাবে না। আর যদি সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করলে যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। আর যদি সংখ্যাটির অঙ্কগুলো যোগ করলে 3 দ্বারা ভাগ না যায়, তাহলে ভাগ যাবে না। তার মানে এই অবস্থায় যখন এটা 1 ছিল, শেষের ডিজিটটা যখন 1 ছিল, তখন কিন্তু ভাগ যায়নি, তখন ছিল 8। আর শেষের ডিজিট যখন 2 হয়ে গেল, তার মানে অঙ্কগুলোর যোগফল হয়ে গেল হচ্ছে 9। যদি আমি শেষেরটা 2 করে দিই, তার মানে হচ্ছে কি বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে 2 আর 3 হচ্ছে 5, 6, 7, 8, 9। এখন কিন্তু 9কে কিন্তু 3 দ্বারা ভাগ যাবে, তার মানে এই সমগ্র সংখ্যাটিও 3 দ্বারা ভাগ যাবে। তার মানে আমরা যেটুকু জানলাম, 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। তো এখন 5 দ্বারা ভাগ যাওয়ার নিয়মটা কি? 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা হচ্ছে শেষে যদি 0 থাকে অথবা 5 থাকে, তাহলে সংখ্যাটি অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। শেষে যদি 5 থাকে অথবা 0 থাকে, তাহলে সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা পরের অংশটি দেখতেছি। বন্ধুরা পরে অনুশীলনীতে চলে আসছে। বন্ধুরা পরে আমরা এখানে 7.4 এর কথা বলছি। 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। 3টি গুণিতক বলতে এই 4কে আমরা লিখে ফেললাম 4, আবার লিখে ফেললাম 4, আবার লিখে ফেললাম 4। তো বন্ধুরা এর যদি গুণিতকগুলো নির্ণয় করতে চাই, 4-এর গুণিতক বলেছে 3টি গুণিতক নির্ণয় করতে। 4কে 1 দিয়ে গুণ করি, 4কে 2 দিয়ে গুণ করব, 4কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাচ্ছি? 4কে 1 দিয়ে গুণ করে পাচ্ছি 4, 4কে 2 দিয়ে গুণ করে পাচ্ছি 8, 4কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 4 হচ্ছে 12। তার মানে 4-এর যে গুণিতকগুলো পাচ্ছি সেই গুণিতকগুলো হচ্ছে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 12। এখন ছোট থেকে বড় যদি ক্রমান্বয়ে সাজাতে বলে, সেই ক্ষেত্রে ছোট হবে 4, তারপরে হবে 8 এবং তারপরে হবে 12। বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো। এইভাবে 7 কি হবে? প্রথমে হবে 7, 7-এর গুণনীয়ক 7, তারপরে হবে কত? 7 দুগুণে 14, তারপরে হবে কত? 3 7 21। 11 যদি হয়, তারপরে প্রথমটা হবে 11,
তারপরে কত হবে 11 দুগুণে হচ্ছে 22, তারপরে 3 11 হচ্ছে 33। বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। 14 যদি হয় 14, প্রথমটা হবে 14, 14 গুণ 1 14, তারপরে 14 দুগুণে হচ্ছে 28, 3 14 হচ্ছে 42। তার মানে আমরা কিন্তু 1 নাম্বারটা অলরেডি করে ফেললাম বন্ধুরা। আমরা কিন্তু পরবর্তীতে এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্ক নিয়ে আসবো বন্ধুরা। এই এখন যে ভিডিও টিউটোরিয়ালটি করতেছি এই টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না বন্ধুরা। তোমরা আমাদের সাথে যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো তাদের জন্য তো অসংখ্য 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 ধন্যবাদ বন্ধুরা। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তুমি যদি এতক্ষণ ভিডিও দেখে মানে বুঝে থাকো যে তোমার ন্যূনতম উপকার হয়েছে কিংবা ভবিষ্যতে হবে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি সাথে থাকবে। এই হচ্ছে আমাদের রিকোয়েস্ট। সাথে থাকলে আমি তোমাদেরকে শিক্ষক হিসেবে মানে আশাবাদ দিতে পারি এই যে যেটার মাধ্যমে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, উপকার হয়তো কম হতে পারে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, এই অ্যাসুরেন্স বা এই নিশ্চয়তা আল্লাহর রহমতে দিতে পারতেছি। ক্ষতিগ্রস্ত হবে না, হয় লাভ তোমার কম হবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমাদের আগামী ভিডিওগুলো দেখবে অবশ্যই এই আশাবাদ রাখছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।